ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এনকোয়াসের পরবর্তী পোর্শন নিয়ে আলোচনা করতে চলেছি। আগের দিন আমরা এনকোয়াসের 7টা চেকলিস্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেটা ফার্মাসির জন্য ডেডিকেটেড চেকলিস্ট ছিল। আপনারা যারা আজকের ভিডিও দেখবেন তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা যদি দেখে না থাকেন প্রথম পোর্শনটা আমার প্লেলিস্টে চলে যান, সেখানে কিন্তু তার প্রথম পোর্শন পেয়ে যাবেন। আর যারা দেখেছেন প্রথম ভাগটা তাদেরকে অনুরোধ রইল তারা আপনারা দ্বিতীয় পোর্শনটা দেখা শুরু করেন। আমরা রিকল করে নিই আমরা আগের দিন কি কি পড়েছিলাম। সেখানে আমরা আগের দিন পেয়েছিলাম এনকোয়াস কাকে বলে জেনেছিলাম, এনকোয়াসের 8টা চেকলিস্ট সম্পর্কে আমরা জেনেছিলাম ABCD করে। সেখানে আমাদের অলরেডি পড়া হয়ে গেছে সার্ভিস প্রভিশন, পেশেন্ট রাইট, ইনপুট, সাপোর্ট সার্ভিস অ্যান্ড ক্লিনিক্যাল কেয়ার। এই 5টা পোর্শন কিন্তু আমরা আগের দিন কভার করে ফেলেছি। তো চলুন আজকে আমরা যে বাকি 3টে পোর্শন, যেরকম ইনফেকশন কন্ট্রোল, কোয়ালিটি ম্যানেজমেন্ট আর আউটকামস নিয়ে একটু আলোচনার দিকে এগোই। সো ইনফেকশন কন্ট্রোল আমরা হসপিটাল, বিপিএসসি, পিএসসি যে কোনো হেলথ সেট আপের জন্য ইনফেকশন কন্ট্রোল খুব একটা মেজর রোল প্লে করে। ইনফেকশন কন্ট্রোলের জন্য প্রথমে আমাদের জানতে হবে BMW ম্যানেজমেন্ট, মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। তার আগে আমরা একটুখানি জেনে নিই যে জেনারেল ওয়েস্ট সম্পর্কে। যে কোনো ওয়েস্টের জন্যই আমরা কিন্তু কালার কোডের ডাস্টবিন ব্যবহার করছি। সেগুলো কোনটা কোন কালারের ডাস্টবিনে কোন পোর্শনটা যাবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আশা করি সমস্ত এই যে হসপিটালে যে সমস্ত ফার্মাসিস্ট এনগেজ রয়েছে তাদের ছাড়াও যে সমস্ত হসপিটাল প্রফেশনালস রয়েছে সবার কিন্তু এই কালার কোডিং সিস্টেমটা, মানে এই বিন সিস্টেমটা কিন্তু ভালো করে জেনে নিতে হবে। তো চলুন আজকে আমরা শুরু করছি। আমাদের যে জেনারেল ওয়েস্ট থাকে সেই জেনারেল ওয়েস্টের কিন্তু দুটো ভাগ থাকে, একটা কালো, একটা থাকে গ্রিন। সো আমরা কালো ব্যাগের মধ্যে কি কি ফেলবো বা ব্ল্যাক ডাস্টবিনে আমরা কি কি ফেলবো, আমাদের পেপার, প্লাস্টিক এরকম রিলেটেড কিছু থাকলে যেটা নন বায়োডিগ্রেডেবল সেটা কিন্তু ব্ল্যাকে চলে যাবে। আর যেই পোর্শনটা আমাদের ধরুন কোনো ফলের খোসা, ভেজিটেবল স্পিল যেগুলো মানে শাকসবজির খোসা, সেইগুলো কিন্তু আমাদের চলে যাবে হচ্ছে গ্রিন, যেটা বায়োডিগ্রেডেবল। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা বায়োমেডিক্যাল ওয়েস্টের দিকে। বায়োমেডিক্যাল ওয়েস্ট কি? হসপিটাল রিলেটেড যে কোনো ওয়েস্ট, ল্যাব, প্যাথোলজি থেকে যা বেরোচ্ছে সেগুলোই কিন্তু বায়োমেডিক্যাল ওয়েস্টের মধ্যে চলে যাচ্ছে। এখানে আমরা 4টে ক্যাটাগরি দেখতে পাচ্ছি। 4টে ক্যাটাগরির মধ্যে আমাদের আছে রেড, ইয়েলো, ব্লু অ্যান্ড হোয়াইট। যেমন রেড, আমরা রিসাইকেলেবল প্লাস্টিক মেটেরিয়াল যেগুলো সেগুলো কিন্তু আমরা রেডে যাব। যেগুলো আবার রিলেটেড টু ল্যাব, প্যাথোলজি বা হসপিটাল রিলেটেড ওয়েস্ট, যেগুলো বায়োমেডিক্যাল ওয়েস্ট, আবার যেগুলো রিসাইকেলেবল সেগুলো যাবে রেডের মধ্যে। যেরকম আমাদের আইবি প্লাস্টিকের আইবি সেট, দেন আমাদের সিবিজি যে প্লাস্টিক স্ট্রিপ থাকবে, স্যালাইন বটল, সিরিঞ্জ, ক্যাথেটার, সেগুলো কিন্তু আমাদের রেডে যাবে। ইয়েলো কালারের যে ব্যাগ সেটা কিন্তু অ্যানাটমিক্যাল ওয়েস্ট যাবে। তারপরে যদি টিস্যু, কটন, প্লাজেন্টা, ফিটাস, এবার যদি পেপারের সিবিজি স্ট্রিপ হয় সেটা কিন্তু ইয়েলোতে যাবে। আর ফার্মাসি রিলেটেড যেটা, ফার্মাসির ক্ষেত্রে এক্সপায়ার্ড ড্রাগ যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কিন্তু ইয়েলো ব্যাগের মধ্যে যাবে। এবার আমরা ব্লুতে কি, ব্লু মানে হেভি গ্লাস মেটেরিয়াল। গ্লাস মেটেরিয়ালস এর মধ্যে আমাদের ব্রকেন বোটলস আছে, অ্যাম্পিউলস আছে, আর ওয়েস্ট, ব্যাটারি রিলেটেড কোনো ওয়েস্ট থাকলে সেগুলো কিন্তু আমাদের চলে যাবে এই ব্লু এর মধ্যে। হোয়াইটের মধ্যে কি? হোয়াইটের মধ্যে আমাদের শার্প যে এলিমেন্ট গুলো রয়েছে, যেরকম আমাদের সিজার, আমাদের স্ক্যালপেল, ব্লেডস, এগুলো কিন্তু চলে যাবে আমাদের ওয়েস্টে। বায়োমেডিক্যাল ওয়েস্টের রুলস অ্যান্ড অ্যামেন্ডমেন্ট কিন্তু রয়েছে, যেটা লেটেস্ট অ্যামেন্ডমেন্ট প্রথমে শুরু হয়েছিল। প্রথমে আমরা সেটা 2016-এ আছে, 18-এ আছে, 2020-তেও কিন্তু সেই অ্যামেন্ডমেন্টের রুল আমাদের রয়েছে। নেক্সট পোর্শন ইনফেকশন কন্ট্রোলের আসছে আমাদের পিপিই। প্রপার পিপিই বলতে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমাদের কি কি আছে, সেখানে আমাদের শু কভার, প্লাস্টিক অ্যাপ্রেন, ক্যাপ, দেন মাস্ক আছে, গগলস আছে, গ্রিন গাউন আছে, আবার এই গ্লাভসের মধ্যে নর্মাল গ্লাভস আছে, আবার ইউটিলিটি গ্লাভস আছে। এগুলো আমাদের পিপিই, এগুলোর প্রপার ইউজ আমাদের জানতে হবে। তারপরে আমি চলে যাচ্ছি হ্যান্ড হাইজিন। হ্যান্ড হাইজিনের ক্ষেত্রে বলতে গেলে আমাদের সেটা রিলেটেড উইথ হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশের কি, এখানে আমাদের জানতে হবে 5 মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং। কখন কখন আমরা হাত ওয়াশ করব। বিফোর টাচিং দি পেশেন্ট, পেশেন্টকে ধরার আগে, আফটার টাচিং দি পেশেন্ট, বিফোর ডুইং এনি অ্যাসেপটিক প্রসিডিওর, আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিংস অ্যান্ড আফটার বডি ফ্লুইড এক্সপোজার। হ্যান্ড ওয়াশিং এর আমাদের স্টেপস আছে, সেই স্টেপস হিসাবে আমাদের করতে হবে। এক্ষেত্রে 6টা আমাদের স্টেপ রয়েছে। ইচ স্টেপের জন্য আমরা 20 সেকেন্ড করে দেব। তার মানে 6 ×
20 সেকেন্ড, মানে আমাদের 120 সেকেন্ড দাঁড়াচ্ছে, মানে আমাদের 2 মিনিট। হ্যান্ড ওয়াশিং এর জন্য প্রপার টাইম হচ্ছে 2 মিনিট। আর আমাদের হ্যান্ড রাব, কোনো সার্জিক্যাল প্রসিডিওর আগে আমাদের হ্যান্ড রাব ইউজ করতে হবে। হ্যান্ড রাবের কিন্তু স্টেপ হচ্ছে 5টা। এবার টোটাল হ্যান্ড রাবের টাইমিং কিন্তু আমাদের থাকছে 30 সেকেন্ড ইচ হ্যান্ডের জন্য, এক একটা হাতের জন্য 15 সেকেন্ড করে, মানে টোটাল আমাদের 30 সেকেন্ড। আচ্ছা, এবার আমরা চলে আসি স্পিল ম্যানেজমেন্টের জন্য। স্পিল ম্যানেজমেন্ট কিন্তু দু ধরনের হতে পারে, যেরকম ব্লাড স্পিল থাকে আর আমাদের মার্কারি স্পিল থাকে। যদি কোনো অ্যাক্সিডেন্টালি কোনো জায়গায় ব্লাড পড়ে যায়, সেটা মার্কারি থার্মোমিটার আমরা কিন্তু ইউজ করি। সেই থার্মোমিটারের যদি ব্রেকেজ হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা চলে যাবে আমাদের মার্কারি স্পিলের মধ্যে। দু ধরনের কিটই আমাদের রাখতে হবে, একটা হচ্ছে ব্লাড স্পিল কিট অ্যান্ড মার্কারি স্পিল কিট। দুটো স্পিল ম্যানেজমেন্টের জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে 4C: কল ফর হেল্প, কশন, দেন কভার অ্যান্ড ক্লিন। যদি কোনো জায়গায় ব্লাড স্পিল থাকে, ধরুন মাটিতে ব্লাড পড়ে গেলে, ফার্স্ট সেক্ষেত্রে করতে হবে আমাদের কল ফর হেল্প, দেন আমরা একটা কশন বোর্ড দিয়ে দেবো ডিসপ্লেতে, লাইট সমস্ত অন করে দেবো, আর ফ্যানটাকে আমরা সেক্ষেত্রে অফ করে দেবো। দেন কোনো পেপার বা টিস্যু দিয়ে আমরা সেই জায়গাটাকে কভার করে দেবো। আমরা 1% সোডিয়াম হাইপো দিয়ে আউটার পোর্শন থেকে ইনার পোর্শনের দিকে নিয়ে আসবো, 30 সেকেন্ড ওয়েট করব। দেন এই যে টিস্যুটা রয়েছে সেটাকে আমরা ইয়েলো ব্যাগে প্লেস করব। এবার ওয়াশ করব 1% সোডিয়াম হাইপো দিয়ে। যদি ক্লিন না হয়, আবার এটাকে আমরা রিপিট করব। ইনফেকশন কন্ট্রোলের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করি, সেটা কিন্তু এক্সপায়ার ড্রাগ ম্যানেজমেন্ট। তো তার জন্য আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ নিয়ার এক্সপায়ারি মেডিসিন, কিভাবে করে করব। এটা কিন্তু আমাদের ফার্মাসিস্ট ভাই বোনেদের জন্য বা সহকর্মীদের জন্য, আর তার সাথে সাথে ওই ওয়ার্ডে যারা মেডিসিন রাখেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেসেজ। এই পোর্শনটা একদম স্কিপ করবেন না, ভালো করে শুনুন এই পোর্শনটাকে। 3 মাস বাকি থাকতে, কোনো মেডিসিনের এক্সপায়ারি 3 মাস বাকি থাকতে আমরা কিন্তু সেইটাকে নিয়ার এক্সপায়ারির জন্য একটা ডেডিকেটেড র্যাক বানাবো। সেই র্যাকের মধ্যে মেডিসিনটাকে প্লেস করব। শুধু মেডিসিনটাকে প্লেস করব না, তার সাথে মেডিসিনটাকে প্রপারলি লেবেলিং করে রাখবো, আর তার পাশে একটা রেজিস্টার মেনটেন করব। একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে আপনাদের সুবিধা হবে ব্যাপারটা বুঝতে। ধরুন রেসপেরিডন ট্যাবলেট 500 পিস আমাদের কাছে নিয়ার এক্সপায়ারি র্যাকে আমরা চলে যাচ্ছে। এইবার সেখানে আমরা কি করব, সবার প্রথম কাজ হলো আমি সেই র্যাকটাকে আগে ভালোভাবে লেবেলিং করব, নিয়ার এক্সপায়ারি ড্রাগ, তারপরে মেডিসিনের নামটা লিখবো, তার পাশে আমরা একটা রেজিস্টার মেনটেন করব, বা রেজিস্টারে আমরা মেডিসিনটার নাম লিখবো, কত পিস আছে আর কবে এক্সপায়ারি সেটা মেনশন করব। প্রথম কাজ, আমাদের যে সুপেরিয়ার অথরিটি, যে হায়ার অথরিটি রয়েছে, আমরা সুপারকে নোটিফাই করব যে এই মেডিসিন এত কোয়ান্টিটিতে এই মাসে এক্সপায়ার হতে চলেছে, এটা আপনি একটুখানি দেখবেন। এই গেল অফিসিয়াল পার্ট। এর ছবি আমি আপলোড করে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন কিভাবে নিয়ার এক্সপায়ারির জন্য আপনারা লেটার করব। নেক্সট হলো, আমাদের ক্ষেত্রে আমরা ডক্টরকে গিয়ে নোটিফাই করতে পারি যে স্যার এই মেডিসিনটা এক্সপায়ারি এই আছে, এত কোয়ান্টিটি আছে। যদি এটা কোনোভাবে আপনার লেখার স্কোপ থাকে, আপনি সেটা লিখে এই এক্সপায়ারিটাকে ম্যানেজমেন্ট করতে পারেন, যদি আপনার স্কোপ থাকে। তো সেক্ষেত্রে ধরুন ডক্টর প্রত্যেক দিন, ধরুন আজকে ডক্টর 5 পাতা লিখলো, তার মানে আমি রেজিস্টারটা যখন দেখছি নিয়ার এক্সপায়ারির জন্য, ওখানে আমি আমার কনজাম্পশন দেখাবো মেডিসিনটার 5 পাতা। আবার পরের দিন ধরুন 5 পাতা বেরোলো। এই করে করে 5 দিনে আপনি কি দেখলেন, আপনার অর্ধেক স্টক খালি হয়ে গেল। 10 দিনের মাথায় আপনি গিয়ে দেখলেন আবার আপনার পুরো এক্সপায়ারিটা কিন্তু 0 হয়ে গেল। সুতরাং এইভাবে করে কিন্তু আমরা নিয়ার এক্সপায়ারি ম্যানেজমেন্টটা করব। এবার আসি আমরা এক্সপায়ার্ড ড্রাগের ক্ষেত্রে। মেডিসিন যখন এক্সপায়ারি হয়ে যায়, তার বৈধ সীমার পরে সেই মেডিসিনটা তো আমরা ব্যবহার করব না। আর শুধু তাই নয়, এটাকে আমরা ইয়েলো প্লাস্টিকের মধ্যে করে টোটাল ভালোভাবে করে সিল করে নিয়ে, মেডিসিনের যে প্যাকেটটা সিল প্যাকেট, মানে ইয়েলো প্লাস্টিকের গায়ে আমরা একটা লেবেলিং করব। সেটা হলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনুন, এক্সপায়ার্ড মেডিসিন নট ফর ইউজ, ক্যাপিটাল লেটারে বড় বড় করে এটা লিখতে হবে। তার সাথে সাথে মেডিসিনটার নাম আর কতটা পরিমাণ আছে সেটাও আমরা লিখে দেবো। এইবার আমরা এটাকে একটা টোটালি আইসোলেটেড জোন বা কমপ্লিটলি এনক্লোজড কোনো আলমারির মধ্যে রেখে দেবো, সবার থেকে দূরে। তারপরে আমরা আমাদের সুপিরিয়ার যে সুপারকে আবার আমরা একবার চিঠি করব। সেই চিঠির মধ্যে মেনশন থাকবে আমাদের এই ট্যাবলেট এতগুলো পরিমাণ এক্সপায়ার করেছে, আপনি স্টেটের গাইডলাইন হিসাবে যে ডিসপোজাল টিম আছে, সেই ডিসপোজাল টিমকে কন্ট্যাক্ট করুন, যাতে করে আমাদের এই রুম থেকে বা ডিপার্টমেন্ট থেকে মেডিসিনটাকে প্রপারলি ডিসপোজালের জন্য নিয়ে যাওয়া হয়। এইবারে ডকুমেন্টেশন পার্টে আসি। ডকুমেন্টেশন কি, আপনারা যখন সেই মেডিসিনটাকে যে
ডিসপোজাল যে করবে সেই টিমকে হ্যান্ড ওভার করবেন, আপনারা 2টো কপি বানাবেন। একটা তাদেরকে হ্যান্ড ওভার করে দেবেন যে কোন মেডিসিন কতটা পরিমাণ আপনি তাদেরকে দিয়েছেন, তাদের থেকে আরেকটা কপি আপনারা স্ট্যাম্প করিয়ে নিজেদের কাছে রেখে দেবেন। সো টোটাল ডকুমেন্টেশনটা কিন্তু খুব দরকার, তার কারণ এনকোয়াসের আরেকটা পোর্শন কিন্তু রেকর্ড রিভিউ। সো এই রেকর্ডটা আপনাদের কাছে অবশ্যই রাখতে হবে। এবার আসি আমরা কোয়ালিটি ম্যানেজমেন্টের দিকে। কোয়ালিটি ম্যানেজমেন্ট বললে প্রথমেই আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে একটা কোয়ালিটি সার্কেল তৈরি করতে হবে। এই সার্কেলে কে বা কারা থাকবেন, হসপিটালে সেই সমস্ত স্টাফ নিয়ে একটা কমিটি তৈরি হবে যারা হসপিটালের কোয়ালিটি রিলেটেড ইস্যুগুলো দেখেন। তারা এভরি মান্থ বা কোয়ার্টারলি তারা একটা মিটিং এ বসবেন, যেখানে তারা বিভিন্ন হসপিটালের কোয়ালিটি রিলেটেড ইস্যুগুলো নিয়ে আলোচনা করবেন। আমরা পিএসএস নিয়ে একটুখানি জানবো। পিএসএস কিন্তু কোয়ালিটি ম্যানেজমেন্টেরই একটা পার্ট। পিএসএস মানে পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে। পিএসএসটা কি একটা পেশেন্ট স্যাটিসফ্যাকশন ফর্ম, যেখানে 20টা মতো কোয়েশ্চেন থাকে। এক একটা কোয়েশ্চেনের জন্য 1 থেকে 5 অবধি মার্কিং থাকে। আমরা পেশেন্ট স্যাটিসফ্যাকশন ফর্মটা যখন পেশেন্টের থেকে নেওয়া হয়, তারপরে সব থেকে কম রেটের যে আনসারগুলো রয়েছে, সেই যেখানে মার্কিং একদম কম আছে, সেইগুলোকে কিন্তু আমাদের কোয়ালিটি গ্যাপ হিসাবে আমরা তুলে ধরি। তারপর সেই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করা হচ্ছে। ফিজিক্যাল স্টক ভেরিফিকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট পোর্শন আমাদের। এটা ফার্মাসিস্ট যারা করেন সকল ফার্মাসিস্টই ফিজিক্যাল স্টক ভেরিফিকেশনটা জানেন, যেখানে এসএমআইএস এর গভর্নমেন্টের যে পোর্টাল আছে এসএমআইএস, তার স্টকের সাথে আমাদের ইন হ্যান্ড যে স্টক রয়েছে সেই ফিজিক্যাল স্টকটাকে ম্যাচ করে দেখতে হয়। আর আমি সমস্ত ওয়ার্ডে যেখানে মেডিসিন আপনারা রাখেন, সেই নার্সিং ইনচার্জদেরকেও আমি অনুরোধ করছি আপনারা যেন এসএমআইএস থেকেই আপনাদের যে মেডিসিন কনজাম্পশন হচ্ছে সেগুলো কিন্তু আপনারা কনজাম্পশন দেখিয়ে ফিজিক্যাল স্টকের সাথে আপনাদের কম্পিউটার স্টক মানে এসএমআইএস এর স্টকটাকে কিন্তু ম্যাচ করিয়ে রাখবেন। এটা এনকোয়াসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর অবশ্যই তার প্রিন্ট আউট নেবেন স্টক রিপোর্ট সামারি করে, সেটাকে আপনারা রেকর্ড রিভিউ আরআর এর জন্য কিন্তু প্রিজার্ভ করে রাখবেন। এবার নেক্সট আমরা কথা বলি একটু আমাদের এনকোয়াসের যে অ্যাসেসমেন্টের জন্য আমাদের 7টা কোয়ালিটি টুলস আছে আর 2টো কোয়ালিটি মেথডস আছে। টুলের মধ্যে কিন্তু গ্যাপটাকে আইডেন্টিফাই করি আমরা টুল দিয়ে, আর আমরা মেথড দিয়ে সেই গ্যাপটাকে ফিল আপ করি। টুল আমরা কি কি পাচ্ছি, যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে কথা বলছি, সেরকম চেকলিস্ট, প্যারেটো অ্যানালিসিস, ফিশবোন ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, রান চার্ট, কন্ট্রোল চার্ট, স্ক্যাটার ডায়াগ্রাম। আর আমাদের মেথড কি কি আছে, 5S মেথড আছে। আমরা 5S তো করেই থাকি, যে শর্টিং, সেটিং, অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ এন্ড সাস্টেন। এই 5টা মেনটেন করি যাতে আমাদের নিজেদেরকে আর আমাদের ওয়ার্ক প্লেসকে আরো বেটার করার জন্য। আর 5S এর জন্য অবশ্যই আপনারা রেজিস্টার মেনটেন করবেন। আর থাকে পিডিসিএ, প্ল্যান টু চেক অ্যাক্ট। এগুলো কিন্তু এই দুটো পড়ছে আপনার কোয়ালিটির যে মেথড, কোয়ালিটির দুটো যে মেথড, তার মধ্যে 5S এন্ড পিডিসিএ। আর চলে গেলাম 7টা আমাদের কোয়ালিটি টুল। এবার এই নিয়ে আমি দুটো টুল নিয়ে একটুখানি আলোচনা করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু আগে আমি বললাম প্যারেটো অ্যানালিসিস, একটু আগে যে বললাম আমাদের পিএসএস নিয়ে, পিএসএস এর কথা বললাম, পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে, ঠিক সেম প্রসিডিওর এখানে প্যারেটো অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা ইউজ করছি। এইবার রুট কজ অ্যানালিসিস, যেটা ফিশবোন ডায়াগ্রাম। এখানে আপনি ডায়াগ্রামের দিকে দেখলে দেখবেন যে ওপরে যে কোনো একটা প্রবলেমকে আমরা নিয়ে তুলে ধরি, আর তারপর থেকে তাই সেই প্রবলেমটার যে কারণগুলো আছে সেই কারণগুলোকে আমরা পাশে পাশে সেট করে যাই। একটা ফিশবোনের মতো একটা ডায়াগ্রাম তৈরি হয় বলে এটাকে ফিশবোন ডায়াগ্রাম বলছে। ধরুন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের ধরুন রুম টেম্পারেচার আমরা মেনটেন করতে পারছি না, এটা একটা প্রবলেম। এবার তার কারণগুলো কি কি, যেমন ধরুন আমাদের লেআউট নেই, এসির জন্য ফান অ্যালোটেড নেই। এই ছোট ছোট কারণগুলোকে দিয়ে আমরা ফিশবোন ডায়াগ্রাম বানাচ্ছি। এইবার চলে আসছি আমরা প্রসেস ম্যাপিং এর দিকে। প্রসেস ম্যাপিং ইজ অ্যানাদার কোয়ালিটি টুল ফর টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ইট ইজ অ্যাপ্লাইড ফর ক্রিটিক্যাল প্রসেস। প্রসেস ম্যাপিং কিন্তু আমাদের টাইম ম্যানেজমেন্টের জন্যই নর্মালি করা হয়। এক্ষেত্রে কয়েকটা স্পেশাল সিম্বল ইউজ করা হয়। যেরকম প্রসেসটা যখন শুরু করব ইনিশিয়ালি কন্ডিশনে, সেখানেও একটা রাউন্ড থাকে, যখন শেষ হচ্ছে সেটাও রাউন্ড থাকে। মাঝের প্রসেসটা রেক্ট্যাঙ্গেল হিসাবে করা হয়। যেখানে ডিসিশন মেকিং এর দরকার হয় সেখানে আমরা ডায়মন্ড শেপ ইউজ করছি। আর প্রত্যেকটা কাজ প্রসেস ম্যাপিং কিন্তু আমরা করবো SMART দিয়ে। S ফর স্পেসিফিক, M ফর মেজারেবল, A ফর অ্যাটেনেবল, R ফর রেলিভেন্ট, T ফর টাইম বাউন্ড, মানে স্মার্ট অবজেক্টিভ থাকবে। যেমন ধরুন আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, বুঝতে আপনাদের সুবিধা হবে। আমরা ভাবলাম ট্যাটটাকে আমরা কমাবো। হসপিটালের ট্যাট মানে কি, আগের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি। ট্যাট মানে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, মানে পেশেন্ট ডক্টরের কাছ থেকে একটা প্রেসক্রিপশন নিল, আর সেখান থেকে সেই প্রেসক্রিপশন বেসিসে যখন ফার্মাসি থেকে সে মেডিসিন কালেক্ট করলো, টোটালটা কিন্তু তার TATর মধ্যে চলে যাচ্ছে। এই TATটাকে আমরা কমিয়ে 1 ঘন্টা থেকে আমরা 20 মিনিট আনতে চাইছি বা আধ ঘন্টা আনতে চাইছি। তো এটা কিন্তু একটা স্মার্ট অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করছি, যেটা আমাদের
স্পেসিফিক রয়েছে, আমরা এটাকে মেজার করতে পারছি, আমরা এটাকে অ্যাচিভ করতে পারছি, আমরা কিন্তু এটা রেলিভেন্ট, মানে আমরা এরকম বলছি না আমরা ট্যাট টাইমটাকে 1 ঘন্টা থেকে 2 মিনিটে নিয়ে আসবো, এটা পসিবল নয়। আর একটা টাইম বাউন্ড, আমরা টোটাল এই ট্যাটটাকে আমরা কমিয়ে আনবো ধরুন 1 মাসের মধ্যে, এটা আমাদের একটা টাইম বাউন্ড। তো এই কাজগুলো আমাদের কিন্তু পুরোটাই SMART স্মার্ট অবজেক্টিভ কিন্তু থাকে। এবার একটু কথা বলি আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে। ডিজাস্টার কি? ডিজাস্টার প্রাকৃতিক হতে পারে, মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে, মানে ম্যানমেড হতে পারে আর ন্যাচারাল হতে পারে। ডিজাস্টার এরকম একটা কন্ডিশন যেটা আমাদের লাইফ, মানি, আমাদের সোশ্যাল লাইফ, আমাদের যে কোনো সার্ভিস, এই সমস্তগুলোকে হ্যাম্পার করে, সেটাই আমাদের ডিজাস্টার। একটু ডিজাস্টারের ডেফিনেশনটা আমরা জেনে নিই। Any occurrence that cause damage, ecological disruption, loss of human life and deterioration of health and health services called disaster. এবার ডিজাস্টারের টাইপগুলো আমাদের জানতে হবে। ন্যাচারাল হতে পারে, বন্যা হতে পারে, দেন আর্থকোয়েক হতে পারে, ল্যান্ডস্লাইড, এইগুলো হতে পারে, প্যান্ডেমিক, এপিডেমিক। এবার ম্যানমেডের মধ্যে কোনো রকম টেরোরিস্ট অ্যাক্টিভিটি, মেজর কোনো বড় অ্যাক্সিডেন্ট হলো, কোনো রকম এক্সপ্লোশন হলো, বা হসপিটালের কোনো রকম টেকনোলজিক্যাল ফল্ট হলো, যেমন ফায়ার আউটব্রেক হতে পারে, স্পিলেজ হতে পারে, এইগুলো কিন্তু সমস্ত চলে যাচ্ছে ম্যানমেডের মধ্যে। তো এর জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হলো ডিজাস্টার সাইকেলটাকে ভালো করে মনে রাখতে হবে। ডিজাস্টার সাইকেলটা হলো আমাদের প্রিভেনশন, মিটিগেশন, প্রিপেয়ারনেস, রেসপন্স অ্যান্ড রিকভারি দিয়ে তৈরি থাকে। এটা কিন্তু সাইনেজ অবশ্যই থাকবে। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি থাকবে, তাদের চেয়ারপারসন থাকবে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার, আর ডিফারেন্ট মেম্বার্সের মধ্যে নার্সিং সুপার থাকবেন, অ্যাসিস্ট্যান্ট সুপার, ইনচার্জ থাকবেন, ওপিডি, আইপিডি, এমার্জেন্সি, চাইল্ড, ওপিডি, ডিফারেন্ট ডিপার্টমেন্টের। এইভাবে করে কিন্তু আমাদের যে ডিজাস্টার কমিটি, সেটা কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, সেটা কিন্তু তৈরি হবে। এইবার আমাদের ফার্মাসির কি করণীয় কর্তব্য সেটা আমরা একটুখানি জেনে রাখবো। প্রথমত ফার্মাসিটাকে আমরা ওপেন করে রাখবো। ইনডোর আউটডোর ফার্মাসি কিন্তু সবসময় ওপেন থাকবে সেক্ষেত্রে, কোনো রকম ডিজাস্টারের ক্ষেত্রে। তারপরে আমরা সেই আপৎকালীন যে মেডিসিনগুলো খুব দরকার, সেই মেডিসিনগুলোর ফ্লো ঠিকঠাক আছে কিনা সেটা আমরা দেখব। সেগুলোকে অ্যাডিকুয়েট, পর্যাপ্ত পরিমাণে আমরা ফার্মাসিতে মজুত রাখবো, সেগুলো সাপ্লাইয়ের ব্যবস্থা করব। তারপরে আমরা আরো দরকারের জন্য আমরা কিন্তু আরো পরিমাণ সেই মেডিসিনটাকে ইনডেন্ট করে মজুত করে রাখবো। আর আমাদের যে হায়ার অথরিটি বা কমেন্ট সেকশন আছে তাদের সাথে আমরা একটা লিয়াজো মেনটেন করবো, যাতে করে কোনো রকম কমিউনিকেশন গ্যাপ না তৈরি হয়। এবার চলে আসি আমাদের কালার কোডিং সিস্টেমের ক্ষেত্রে। কালার কোডিং সিস্টেম কিন্তু একটা কোড মেসেজ দিচ্ছে, যেটা আমরা পাবলিকলি হসপিটাল অ্যানাউন্স করবে কোনো রকম সিচুয়েশন, কোনো রকম মানে এমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু পেশেন্ট বা পেশেন্ট পার্টি এই কোডটাকে কিন্তু ডিসকভার করতে পারবে না। তার কারণ এক একটা হসপিটালের জন্য এই কোডটা ডিফারেন্ট হয়। নইলে আজ গুগলের মানুষ গুগল খুলে দেখেই নিতে পারে যে দেখি তো হসপিটালের ক্ষেত্রে কোড রেড মানে কি, কোড ব্ল্যাক মানে কি, তারা বুঝবে আর সেটা নিয়ে তারা অযথা প্যানিক করবে। সেই কারণের জন্যই হসপিটাল টু হসপিটাল কোডটা কিন্তু আলাদা করা হয়। এটা থাকে কোড রেড, থাকে কোড ব্ল্যাক, কোড গ্রিন, কোড পিঙ্ক, এরকম ডিনোট করে। যেমন কোড রেড মানে ডেঞ্জার অফ লাইফ, কোড গ্রিন মানে খুব এমার্জেন্সি, কোড ইয়েলো মানে এমার্জেন্সি, কোড গ্রিন মানে আর্জেন্ট, ব্ল্যাক মানে হচ্ছে ডেড। এই সমস্তগুলো আমাদের একটুখানি জেনে নিতে হবে। আমাদের ফায়ার ট্রাইঅ্যাঙ্গেলটা জানতে হবে। ফায়ার ট্রাইঅ্যাঙ্গেল মানে সেক্ষেত্রে যেন অক্সিজেন, হিট আর ফুয়েল তিনটে যেন কখনোই এক জায়গায় না আসে। আর যদি ফায়ার ইনসিডেন্ট হয় সেক্ষেত্রে আমাদের কি জানতে হবে? আমাদের রেস জানতে হবে। রেস মানে কি? রেস মানে রেস্কিউ, অ্যালার্ট, কনফাইন, দেন ই মানে এক্সটিংগুইশ অ্যান্ড ইভাকুয়েট। আমাদের ফায়ার এক্সটিংগুইশারটা কি করে অপারেট করতে হয় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা আমাদের জানতে হবে। সেক্ষেত্রে আমাদের PASS পাঁচটা মনে রাখতে হবে। পুল দ্য পিন, A ফর এম অ্যাট দ্য লো অ্যাট দ্য ফায়ার বেস, S মানে স্কুইজ দ্য লিভার অ্যান্ড S মানে সোয়াইপ ফ্রম সাইড টু সাইড। PASS এখানে ছবি আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন ফায়ার এক্সটিংগুইশারটা কিরকম দেখতে হয় বা কিভাবে করে অপারেট করে বুঝে যাবেন। ফায়ার এক্সটিংগুইশার টাইপগুলো জানতে হবে। ABCD চারটে টাইপের নর্মালি হয়ে থাকে। এ হলো ওয়াটার টাইপ, বি হচ্ছে ফোম টাইপ, সি হচ্ছে CO2 টাইপ, ডি হচ্ছে DCP টাইপ। DCP টাইপ হচ্ছে ড্রাই কেমিক্যাল পাউডার। এবার কোন ক্ষেত্রে AB ইউজ করব, কোন ক্ষেত্রে সি ইউজ করব, ডি ইউজ করব সেটা নিয়ে আমি বলে দিচ্ছি। এ আমাদের উড, পেপার, প্লাস্টিক, ক্লথের জন্য, বি থাকে আমাদের পেট্রোল, ডিজেল, কেরোসিনের জন্য, সি থাকে LPG, ইলেকট্রনিক্স, এই রিলেটেড কিছু এক্সপ্লোশন যাতে হলে, আর ডি থাকবে আমাদের মেটাল, ম্যাগনেসিয়াম, প্ল্যাটিনাম অর অল আপার কেসেসের জন্য ইউজ করছি। সো এই আমাদের গেল কোয়ালিটি ম্যানেজমেন্ট পোর্শন। এইবার আমরা আসছি আউটকামসের দিকে।
আউটকামসে কি কি থাকবে, পার্সেন্টেজ অফ মেডিসিন অ্যাভেলেবেল এগেনস্ট ইডিএল ফর ওপিডি অ্যান্ড আইপিডি। আগের দিন আমি ইডিএলটা আমি দিয়ে দিয়েছিলাম কোন সেটআপের ক্ষেত্রে কত পরিমাণ ইডিএল হিসাবে ড্রাগ থাকবে সেটা আপনারা দেখে নেবেন, আর সেখান থেকে আপনাদের অ্যাভেলেবেল মেডিসিন থেকে পার্সেন্টেজ বের করতে পারবেন। নাম্বার অফ স্টক আউট সিচুয়েশন ইন ভাইটাল ক্যাটাগরি মেডিসিন, ভাইটাল ক্যাটাগরি মেডিসিনের গুলো কতদিন ধরে আমাদের কাছে মজুদ থাকবে না সেটা দিয়ে আপনারা কিন্তু বের করতে পারবেন স্টক আউট সিচুয়েশনটা। পার্সেন্টেজ অফ মেডিসিন এক্সপায়ার ডিউরিং মান্থ, সেই মাসে কোনো রকম মেডিসিন এক্সপায়ারি যদি থাকে বা কোন মাসে কি মেডিসিন এক্সপায়ারি আছে সেটা দিয়ে কিন্তু আপনার পার্সেন্টেজটাও পেয়ে যাবেন। আর আপনাদের ট্যাটটাও কিন্তু কাউন্ট করতে হবে, যে টার্ন অ্যারাউন্ড অ্যাভারেজ টাইম ফর পেশেন্ট সেটা কিন্তু আপনাদের ক্যালকুলেট করতে হবে। মোটামুটি আমি পার্ট 1 আর পার্ট 2 এই দুটোতে কিন্তু টোটাল যে চেকলিস্ট থাকে, ফার্মাসির চেকলিস্ট যেটা আমাদের এনকোয়াসের জন্য আমি আলোচনা করেছি। আমি ভিডিওর আরেকটা থার্ড পার্ট আপলোড করব খুব শীঘ্রই, সেই পার্টে কিন্তু আমি সামারাইজ করে দেব এই পার্ট 1 আর পার্ট 2টাকে। আপনারা অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। সো এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।